আবার বুধবারের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, মন দিয়ে পড়াশুনো করছো। আর আগের দিনে রিভিশন ওয়ার্ক হয়েছে, কতগুলো তোমাদের ডাউটস যেগুলো আছে আগের দিনের, সেইগুলো হলো কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছো যে এই দুটো কবিতায় কি থাকবে আমাদের এক্সামে। দেখো, এখন পরিস্থিতি তো কি হবে, কবে স্কুল খুলবে, তারপরে তোমাদের হাফ ইয়ারলি হবে কি না, না একদম ডিরেক্টলি হাফ ইয়ারলি হবে, এইগুলো তো আমরা এইভাবে এখন কিছু বলতে পারছি না। না, এটা তোমাদের কাছেও অজানা, আমাদের কাছেও অজানা। সুতরাং যেইগুলো এখন আমি পড়াচ্ছি, ওয়ার্কশিট দিচ্ছি, ওইগুলোই সলভ করো, ওই অনুসারে একটু পড়াশুনো করো, নিজেদের তৈরি রাখো, এমনভাবে তৈরি রাখো যে কোনো সিচুয়েশনসে যেন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তোমরা যেন রেডি থাকো যে কোনো মুহূর্তে যাতে পরীক্ষা দিতে পারো। আর এইগুলো তো একবার পড়িয়ে দিয়েছি, আজ একবার রিভাইজও করে দেবো। আর আমার কাছে তোমরা জানতে চেয়েছিলে যে আগের দিনে যে 2-এর গয়ের প্রশ্নটা যে দিয়েছিলাম, 2-এর গয়ের প্রশ্নটা কী ছিল। 2-এর গয়ের প্রশ্নটা আরেকবার আমি বলে দিচ্ছি। 2-এর গয়ের প্রশ্নটা ছিল সম্ভবত যে স্বরধ্বনি না, ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ স্থান অনুযায়ী ছকের আকারে ভাগ করে দেখাও। ঠিক আছে, স্পর্শবর্ণ তোমরা যে সমস্ত ব্যঞ্জন বর্ণ নয়। 2-এর গয়ের প্রশ্নটা কি ছিল এটা তোমরা আমার কাছে জানতে চেয়েছো। 2-এর গয়ের প্রশ্নটা হয়তো বোঝা যায়নি। 2-এর গয়ের প্রশ্নটা এটাই ছিল যে স্পর্শ বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায়। তোমরা জানো আমি একাধিকবার বলেছি উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন বর্ণের প্রথম 25টা স্পর্শ বর্ণকে 5টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, ওষ্ঠ বর্ণ, এইভাবে 5টা ভাগে ভাগ করা যায়। নাসিক্য বর্ণ না, নাসিক্য বর্ণর মধ্যে আসছে না। তো এইভাবে 5টা ভাগে ভাগ করা যায়। দন্তবর্ণ, তো এই 5টা ভাগকে তোমরা ছকের আকারে লিখবে, এইটাই বলেছিলাম, ভাগ করে দেখাও। এটাই 2-এর গয়ের প্রশ্ন ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকে যেটা আমি রিভিশন দেবো, আজকে রিভিশনটা হলো কবিতাগুলো। ছাত্র দলের গান পড়িয়েছিলাম তোমাদের, আর পড়িয়েছিলাম কি যে সুখ দুঃখ। সুখ দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে কি আছে, একটা রথের মেলার গল্প, রথের মেলার গল্পকে নিয়ে সুখ দুঃখ কবিতাটা। সেটা হলো যে একটা রথের মেলা হচ্ছে, রথের মেলা বসেছে রথতলায়, মানে যেখানে রথ রাখা থাকে। এবারে ওই রথতলাতে কি হচ্ছে, রথের মেলাতে, একটা মেলাতে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের সঙ্গে প্রচুর মানুষের মিলন হয়, এটাই রথের মেলার মূল উদ্দেশ্য। এবারে এই মেলাতে আনন্দও যেরকম থাকে, দুঃখ মানে কিছুটা বিষাদও থাকে, এইটা বলা হয়েছে। দুটি ছোট বাচ্চা, একটি মেয়ের গল্প আর একটি ছেলের গল্প কবি এখানে তুলে ধরেছেন। একটা মেয়ের গল্প, একটা ছেলের গল্প কবি তুলে ধরেছেন। একটা বাচ্চা কি পেয়েছে, যে একটি পয়সাতে একটা তালপাতার বাঁশি কিনেছে, সেই বাঁশিটা পেয়ে তার মুখটা এত আনন্দে চকচক করে উঠেছে, জলজল করে উঠেছে। যেরকম তোমরা তোমাদের পছন্দের খেলনাটা কিংবা যে কোনো পছন্দের জিনিস যখন বাড়ির কারো কাছ থেকে ডিমান্ড করো, বাবা মায়ের কাছ থেকে, সেটা যখন পেলে তোমাদের মধ্যে যেরকম খুশি হয়, সেরকম তোমাদেরই মতো একটি ছোট্ট বাচ্চা তার পছন্দের জিনিস পেয়ে সে আনন্দে প্রচণ্ড আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। সেই খুশিটা মেলার সমস্ত আনন্দকে ছাড়িয়ে গেছে। কবি এটাই বলেছে যে চরম পাওয়া এই বাচ্চাটার খুশি। আর সবথেকে দুঃখ কি, আর একটি ছোট বাচ্চা তার পছন্দের একটা রাঙা লাঠি, লাল টুকটুকে লাঠি কিনতে চেয়েছে, রাঙা মানে লাল, কিন্তু তার কাছে পয়সা নেই বলে সে পছন্দের জিনিসটা কিনতে পারছে না। মেলায় এত আনন্দের মধ্যে ওটা যেন সবথেকে দুঃখের। বাচ্চাটা হাঁ করে লাঠিটার দিকে তাকিয়ে আছে, বাচ্চাটা হাঁ করে লাঠিটার দিকে তাকিয়ে আছে যে কখন সে ওই লাঠিটা কিনবে।
কিন্তু তার কাছে পয়সা নেই বলে সে কিনতে পারছে না, সে করুণ হয়ে থাকছে। তার ওই করুণ মুখটা, কষ্টের মুখটা পুরো মেলাটার চরিত্রটাই বদলে দিয়েছে। পুরো মেলাটাকেই যেন একটা করুণ, একটা দুঃখের বাতাবহ সৃষ্টি হয়েছে পুরো মেলাটার মধ্যে। তাই কবিতাটার নাম সুখ দুঃখ। মেলায় সুখও আছে, মেলায় দুঃখও আছে, বোঝা গেছে? আর এইটা থেকে তোমরা কি পড়বে, একটু শব্দার্থ পড়ো, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো করো, আমি যেগুলো আগে দিয়েছি সেইগুলো পড়ো, কবিতাটা মুখস্থ করে নিজেরা রিসাইট করো, আবৃত্তি করার চেষ্টা করো। আবৃত্তি করলে তোমাদের উচ্চারণ পরিষ্কার হবে, উচ্চারণে স্বচ্ছতা আসবে, তোমরা ভালো করে রিডিং পড়তে পারবে। ঠিক আছে, এটা পড়ো। এইটাই কবিতাটা মূল বিষয়বস্তু তোমাদের দেওয়া আছে। আমি আবার বললাম যে তাহলে ছোটো ছোটো প্রশ্ন হতে পারে, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। ঠিক আছে, তাহলে মেয়ে 1 পয়সা দিয়ে কি কিনেছে, এর কবিতাটা পড়লেই সমস্ত আনসার দিতে পারবে। কেউ তালপাতার বাঁশি কিনেছে, ছোটো ছেলেটি কী কিনতে চেয়েছিল? একটা রাঙা লাঠি কিনতে চেয়েছিল। মেলায় সবথেকে আনন্দের দৃশ্য কী? যে ওই ছোটো মেয়েটার হাসি। সবথেকে দুঃখ দৃশ্য কী? ওই বাচ্চাটা, যে বাচ্চাটা তার নিজের পছন্দের মতো জিনিস কিনতে পায়নি, ওই বাচ্চাটার চোখের জল নয়, ওই বাচ্চাটার করুণ মুখ পুরো মেলাটাকে করুণ করে দিয়েছে। তাহলে বোঝা গেল, এইগুলোই মোটামুটি ওখানটা থেকে পড়লে হবে। আর একটা কথা তোমাদের আমি বলবো যে এটাই হলো সুখ দুঃখ কবিতা। আর কি বলবো আমি তোমাদের? তার সাথে সাথে তোমাদের যেটা আরও বেশি করে পড়তে হবে সেটা হলো এই রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু অবশ্যই একটু জেনে রাখবে। কারণ তোমাদের তো রচনা লেখা আসতে পারে, তো যদি সাপোজ রবীন্দ্রনাথ রচনা আসে, হ্যাঁ, কিংবা কোনো মনীষী, তোমার প্রিয় লেখক, কবি, তোমরা কিন্তু তখন রবীন্দ্রনাথ সম্পর্কে লিখতে পারবে। যদি তোমরা এই কবিতাটাই রবীন্দ্রনাথের জন্ম, মৃত্যু, বাবার নাম, মায়ের নাম, উনি কী কী লিখেছেন, এই বিষয়টা নিয়ে একটু পড়াশুনো করে নাও। এটা আমি স্টাডি মেটেরিয়ালে দিয়েওছিলাম, এটা বুঝিয়েও দিয়েছি। তো এই কবিতাটা সম্পর্কে আশা করি আর কোনো ডাউটস নেই। ছোট্ট প্রশ্নগুলো লিখবে, একটু নিজেদের মতো করে ব্যাখ্যাগুলো মুখস্থ করবে, ব্যাখ্যাগুলো লিখবে। কি বোঝাতে চেয়েছে কবিতাটা, মেন ওটা বুঝে নিতে হবে, বুঝে নিলেই তোমরা পেয়ে যাবে। বোঝা গেছে কবিতাটা? এটা এমন কিছু জটিলতা নেই। এরপরে যেটা কবিতা আমরা আসছি, তোমাদের যেটা আমি পড়িয়েছিলাম, ছাত্রদলের গান কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। হ্যাঁ, নজরুল ইসলাম সম্পর্কে তোমরা আগেই পড়েছো, বা আমি তোমাদের পড়িয়েছিলাম যেটা নজরুল ইসলাম সম্পর্কে, যে উনি কোথায় জন্মগ্রহণ করেন, বাবার নাম, মায়ের নাম। এখন নজরুল জন্মপক্ষ চলছে, আমরা 2-3 দিন আগেই ওনার জন্মদিন পেরিয়ে এলাম। তো এই সময় তো সবাই নজরুলকে নিয়ে কিছু করছে, যে কবিতা, নজরুল গীতি, যে যার মতো করে কেউ নজরুলের ছবি আঁকছে। তোমরা নয় ওনার জীবনী সম্পর্কেই একটু পড়ো না, ওনার সম্পর্কে একটু জানো। আমাদের তো দরকার, যারা আমাদের বড় বড় আমি কি বলবো, মনীষীরা আছেন, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছেন, আমাদের যারা ভালো ভালো গ্রেট পোয়েট আছেন, তাদের সকলের জীবনী সম্পর্কে কিছুটা জেনে রাখা। এটা জেনে রাখলে তো সবই ভালো। আর এটা আমি আগেও বলেছিলাম যে নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলি, কারণ তিনি সমাজে সমস্ত রকম কুসংস্কার, জাতিভেদ প্রথা, ধর্ম, ইংরেজ শাসন, নারীদের ওপর অত্যাচার, সমস্ত কিছু যে খারাপ দিকগুলো সমাজে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিদ্রোহ মানে উনি তো লেখক, উনি ওনার লেখার মাধ্যমেই বিদ্রোহটা ঘোষণা করেছেন, মানে লেখার মাধ্যমে নিন্দে জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। বোঝা গেল? এইটা হলো নজরুল সম্পর্কে। স্টাডি মেটেরিয়াল দেয়া আছে নজরুলের। তো আবার যদি তোমাদের মনে হয়, আমি আরেকবার আলোচনা কি করে দেবো না, ওই স্টাডি মেটেরিয়াল পড়লেই হয়ে যাবে যে উনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, অতি অল্প বয়সে ওনার মা মারা যায়। তারপর কি বলবো, অনেক অভাব দরিদ্রতার মধ্যে দিয়ে উনি বড় হন।
আর ওনার জীবন যে খুব একটা সুখের ছিল তা নয়, ঠিক আছে। আর ওনার ছেলেও মারা যান। ওনার যে সন্তান ছিল, ওনার যে ছেলে 8 বছর বয়সে মারা যায়। উনি জীবনে একের পর এক দুঃখ পেয়েছেন। হ্যাঁ, উনি ওনার লেখা অনেকগুলি গান আছে সুন্দর, ওইগুলোকে আমরা নজরুলের লেখা গানগুলোকে আমরা নজরুল গীতি বলি। উনি কিন্তু জাতিতে মুসলিম হলেও ওনার মনে সর্বধর্মের জন্য জায়গা ছিল। উনি শুধু নিজের ধর্মকে বড় করে দেখব আর অন্যের ধর্মকে ছোট করে দেখব, এই বোধ কিন্তু ওনার মধ্যে ছিল না। উনি কত ভালো ভালো শ্যামা সঙ্গীত লিখেছেন। যেমন কালো মেয়ের পায়ের তলায় দেখে যাজ আলোর নাচন, নজরুলের লেখা একটা শ্যামা সঙ্গীত এরকম। হ্যাঁ, শ্যামা মানে কি, কালী মাকে আমরা শ্যামা মা বলি, কালী মায়ের অপর নাম। তিনি ওই সুন্দর সুন্দর গান লিখেছেন। তারপরে কৃষ্ণকে নিয়ে, রাধাকে নিয়ে অনেক গান লিখেছেন। উনি জাতিতে মুসলিম হলেও উনি সর্বধর্মকে সম্মান জানাতেন, এটাই ওনার মহৎ গুণ। আচ্ছা, আরেকটা বলি এবার, ছাত্রদলের গান কবিতাটা ওনার লেখা কবিতা। ছাত্রদলের গান কি, উনি তরুণ প্রজন্মের জয়গান গিয়েছে। তরুণ প্রজন্মের যে শক্তি, সাহস, তারা যে নিজেদের জীবন মৃত্যুর পরোয়া না করে দেশের উন্নতি কল্পে নিজেদেরকে সঁপে দেয়, ঠিক আছে। তারা সমস্ত কাজে এগিয়ে আসে, সমস্ত দ্বিধা দ্বন্দ্বকে অতিক্রম করে, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে শক্তি সাহস নিয়ে যে ঝাঁপিয়ে পড়ে, কেন? দেশের মঙ্গল সাধনের জন্য। কবি তারই জয়গান গেয়েছে ছাত্রদলের গান কবিতাটাই। কবির এই কবিতাটাই আমরা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, পুরো কবিতাটা কিন্তু দেওয়া নেই, সংক্ষিপ্ত আকারে কবিতাটা দেওয়া আছে। যেরকম সঞ্চিতাতে তোমরা পুরো কবিতাটা পাবে। আমরা প্রথম 2টো স্তবক দেয়া আছে আর শেষের স্তবকটা তোমাদের জন্য দেয়া আছে। তোমাদের পাঠ্যে যতটুকু আছে ততটুকুই তোমরা পড়ো, ঠিক আছে। কি দেয়া আছে? আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। হ্যাঁ, ছাত্রদলরাই আমাদের দেশের শক্তি, আমাদের দেশের বল। তারাই আমাদের দেশকে এই সমস্ত কিছু থেকে, সমস্ত খারাপ অবস্থা, প্রতিকূলতা থেকে আমাদের দেশকে লড়াইয়ের মাধ্যমে ভালোর দিকে, প্রতিকূল থেকে অনুকূলের দিকে নিয়ে যায়। সাপোজ আমি একটা উদাহরণ দিই, এই যে কোভিড-19 করোনা নিয়ে আমরা প্রত্যেকে চিন্তিত। আমাদের জনজীবনকে একদম বদলে দিয়েছে, আমাদের ঘর বসা করে দিয়েছে, সবসময় ভয় চিন্তা। কিন্তু দেখো, এই ছাত্রদল যারা মেডিকেল স্টুডেন্ট, আমরা ধরো যারা মেডিকেল স্টুডেন্ট, এখানেও একটা উদাহরণ দিচ্ছি, ছাত্রদল তারা কিন্তু দিন রাত চেষ্টা করে যাচ্ছে, নতুন তারা রিসার্চ করছে যে কিভাবে এর ভ্যাকসিন বার করানো যায়, প্রতিষেধক টিকা ওষুধ বার করানো যায়, যাতে আমরা এই রোগের হাত থেকে মুক্তি পাই। আবার যারা মেডিকেল স্টুডেন্ট, তারা তাদের সিনিয়র ডক্টরদের সঙ্গে দিন রাত ডিউটি করছে, কি আমাদের বাঁচানোর জন্য, আমাদের ভালো রাখার জন্য। মানুষের প্রাণের মূল্য তাদের কাছে অনেক বেশি। একটা উদাহরণ দিলাম এই রকম, এটা আমি তোমার মেডিকেল গ্রাউন্ডে, মানে শুধু মেডিকেল স্টুডেন্টদের উদাহরণটা তোমাদের কাছে দিলাম ইনস্ট্যান্ট। এরকম সমাজের প্রতিটি ক্ষেত্রে, শুধু একটা ক্ষেত্রে নয়। এরা কি করে যে রাত্রের অন্ধকারেও, মানে এদের, তার আগে একটা লাইন মিস করে গেলাম, যে এদের এতটাই গতি, মানে এরা এতটা কোনো কাজে এতটাই মানে দ্রুত গতিতে নেমে পড়ে নিজেদের ইচ্ছা দিয়ে। মানে এদের গতির কাছে ঝড়ের গতি, আকাশে যে বিমান চলে, বিমানের গতিটাও হার মেনে যায়। আর এদের যাবার পথে এরা রাত্রের অন্ধকারেও কোনো কিছুকে ভয় না করে, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে কি করে, কোনো কাজে এগিয়ে যায়। এদের পায়ের আঘাতে
এরা খালি পায়ে কোনো কিছুকে, মানে খালি পাটা এখানে প্রতীক হিসাবে বোঝানো হয়েছে। আসল মানে কি, যে এরা কোনো প্রোটেকশন ছাড়াই এরা নিজেদের জীবনের মূল্যকে তুচ্ছ করে দেশের বাসীর জন্য রাতের অন্ধকার সমস্ত কিছুকে উপেক্ষা করে এগিয়ে যায়। এদের চলার আঘাতে, হ্যাঁ, এদের পায়ের রক্তে পৃথিবীর মাটিও ভিজে যায়, এদের চলাটা তো দুর্ধর্ষ। পৃথিবী তবুও এদের গতি কমে না, তবুও এদের চলার বেগ কমে না। এরা কিসের জন্য এত কিছু করে? এদের স্বপ্ন কি? এদের স্বপ্ন হলো এরা মানুষকে ভালোবাসার স্বপ্ন, আশার ভবিষ্যৎ দেখায়, যে যেখানে আমরা একটা সুন্দর জগৎ, সুন্দর পৃথিবী আমাদের কাছে উপহার দিতে পারে, যেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো গ্লানি নেই, আছে শুধু ভালোবাসা আর অনেক কিছু পজিটিভ আশার ভবিষ্যৎ। বোঝা গেল? তারা চাই, তারা সমস্ত বিশ্ববাসী, মানে পৃথিবীর সমস্ত লোকই তো চাই যে ভালোভাবে থাকতে। তাই সবার চোখের স্বপ্নটাকে তারা নিজের চোখের স্বপ্ন করে নিয়ে তারা কি করে, জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে এগিয়ে যায়। এটাই হলো ছাত্রদল। তারা স্বর্গপথের আভাস দেখায়। স্বর্গপথ মানে কি? যা সুন্দর, যা কুসুমাতীর্ণ। কুসুমাতীর্ণ মানে ফুল বেছানো, সুন্দর। বোঝা গেল? এই কবিতাটা আরেকবার আমি তোমাদের রিপিট করে দিলাম, এই কবিতাটা আরেকবার বুঝিয়ে দিলাম। এর থেকে শব্দার্থগুলো পড়বে, ঠিক আছে? কঠিন ছোট্ট প্রশ্নগুলো পড়বে। কবিতাটা মানেগুলো তো আগেই বললাম পড়বে। কবিতাটা মুখস্থ করে একটু লিখবে। ব্যাখ্যাগুলো কিছু দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়বে, তাহলেই মোটামুটি হবে। কবিতাটা বুঝে পড়ার চেষ্টা করবে। হয়েছে? আর কি পড়াবো আজকে এই দুটো কবিতাই রিপিট করলাম। আর আগের দিন তো তোমাদের আগের দিন ব্যাকরণটা রিপিট করেছি, তার আগের দিন একটা গল্প পড়িয়েছিলাম, জাতকের গল্প। হ্যাঁ, আর আশা করি তোমাদের মনে আছে, হ্যাঁ, গল্পটা। তো ওটা তো ওইখান থেকেও ছোট প্রশ্ন তোমরা পড়বে। হ্যাঁ, যে বোধিসত্ত্ব কে, কোথায় জন্মগ্রহণ করেন, বাবার নাম কি, মায়ের নাম কি, বনে কে, বৃক্ষ দেবতা কে, ঠিক আছে? আর অন্য বনের বৃক্ষ দেবতা কেমন ছিল, বোধিসত্ত্ব তাকে কি উপদেশ দিয়েছিল, তার উপদেশ না শোনার ফল কী হয়েছিল, এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে, এইটা কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে। তাহলে আর ওই গল্পটা নিশ্চয়ই বোঝানোর কিছু নেই, গল্পটা খুবই ইজি গল্প। হ্যাঁ, তো একটাই বুঝেছো গল্পটা নীতিকথা, যে কোনো কাজ করার আগে অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়, কারণ কাজটা হয়ে গেলে আর সেটাকে শুধরানো যায় না, তার ফলটা খুব খারাপ হয়। তাহলে কোনো কিছু কাজ করার আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওটা থেকে ছোট অর্থগুলো পড়বে, অর্থ পড়বে, ছোট প্রশ্ন উত্তর দেওয়া আছে পড়বে, গল্প পড়বে, এইগুলোই পড়ো। এইগুলো রিভিশন ওয়ার্ক হলো। এবারে আবার নতুন দিনের পড়া অন্য চ্যাপ্টার এর পরের দিন থেকে শুরু করব। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। ঠিক আছে? বাই বাই।